আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কথা বলব ২০২০ সালের এইচএসসি ব্যাচে যে অটোপাসটা দেওয়া হয়েছিল সেটা নিয়ে। এখানে আমি সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত মতামতগুলো উপস্থাপন করব। আর আমি যে জিনিসগুলা এইচএসসি ২০ ব্যাচের ক্যান্ডিডেট হিসেবে যে জিনিসগুলো আমি ফেস করেছিলাম সেগুলাই কিন্তু এখানে আলোচনা করব। তো এই আলোচনা শুরু করার আগে আমি আমার স্কুল লাইফ আর কলেজ লাইফ সম্পর্কে একটু আলোচনা করতে চাই। শুরুতেই যদি আমি আমার স্কুল লাইফ নিয়ে কথা বলি, আমি ছোটকাল থেকে অত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম না ছোটকালে। বাট ক্লাস 5 এর পর মোটামুটি 6 থেকে আমি একটু লেখাপড়ার প্রতি একটু আগ্রহ তৈরি করতে পারি নিজের মধ্যে। আর সেই ধারাবাহিকতায় আমি আমার স্কুলে ক্লাস 6, 7, 8, 9, 10 পর্যন্ত ফার্স্ট বয় ছিলাম। তো ফার্স্ট বয় থাকা অবস্থায় আমার মধ্যে অবশ্যই একটা মোটিভেশন কাজ করতো, বোর্ড পরীক্ষাতে আমাকে অবশ্যই ভালো করতে হবে। কিন্তু 2018 সালে যে এসএসসি পরীক্ষাটা হয়, এসএসসি পরীক্ষাতে আমি গোল্ডেন এ প্লাস মিস করি, কারণ আমার ইংলিশে এ প্লাস ছিল না। আমি ইংলিশ সেকেন্ড পেপারে 90-র আশেপাশে নাম্বার পাই। এক্সাক্ট নাম্বারটা আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না। বাট ফার্স্ট পেপারে আমার নাম্বার ছিল 60-রও কম। ফার্স্ট পেপারে 60 মার্কসেরও কম নাম্বার পাওয়ার পর আমার আসলে বিশ্বাস হচ্ছিল না এটা কি আমারই নাম্বার। কারণ সেকেন্ড পেপারে আমি যথেষ্ট ভালো দিছিলাম, ফার্স্ট পেপারে যথেষ্ট ভালো দিছিলাম, বাট তারপর আমার মার্কসটা আসে নাই। বোর্ড চ্যালেঞ্জ করেও কোনো লাভ হলো না। অবশেষে সেই ইংলিশে এ নিয়েই আমাকে আমার কলেজ লাইফটা শুরু করতে হলো। তো আমার ভাঙা মন নিয়ে অবশেষে আমি আমার কলেজে ভর্তি হই। আমার কলেজ ছিল বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা। এটা ছিল আগের নাম। বর্তমান নাম হচ্ছে নৌবাহিনী কলেজ ঢাকা। তো যেহেতু আমি সম্প্রতি এসএসসি পরীক্ষাতে মন মতন রেজাল্ট করতে পারি নাই, আমার কলেজ লাইফটা আমি শুরুই করলাম যে যাই হোক আমাকে এখন থেকে আরো ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আমার সামনে যেই পরীক্ষাই হোক, ওইটা কলেজের পরীক্ষা হোক, হোক ওইটা বোর্ড পরীক্ষা, হোক ওইটা পরবর্তী অ্যাডমিশন পরীক্ষা, যেই পরীক্ষা আমার সামনে আসুক না কেন আমার একটা ভালো রেজাল্ট করতে হবে। তো শুরু থেকে কলেজে এই মোটিভেশন নিয়ে যখন আমি পড়া শুরু করলাম, এখানে যেহেতু আমার এখানে কলেজ শুরুর টাইমে আমার একটা পারিবারিক দুর্ঘটনা ঘটে। সেই কারণে আমি প্রায় অলমোস্ট 15-20 দিন পরে লেখাপড়া শুরু করছিলাম, কলেজ শুরুর 15-20 দিন পর। তো সেই প্রসঙ্গে আমি যাব না। যাই হোক, আমি শুরু থেকে লেখাপড়াটাতে ফোকাস ছিলাম। আর সেই কারণে হচ্ছে আমি আমার কলেজে আবার ফার্স্ট হই, হাফ ইয়ারলি পরীক্ষাটাতে আমি আমার কলেজে ফার্স্ট হই, জিপিএ 5 সহ। তো এই লেখাপড়াটাই আমি কন্টিনিউ করতে থাকি। হ্যাঁ, ইয়ার ফাইনাল আমি সেকেন্ড হয়ে যাই। এর পরবর্তীতে আবার পরীক্ষাগুলোতে আমি ভালোভাবেই পরীক্ষা দিতে থাকি। শেষ পর্যায়ে কলেজের শেষের দিকেও আমি আবার ফার্স্ট হই। তো মোটামুটি এরকম ফার্স্ট সেকেন্ড এভাবে আমার কলেজ লাইফটা শেষ হয়। তো কলেজ লাইফের প্রায় সেকেন্ড ইয়ারের পর, প্রি টেস্ট পরীক্ষার পর থেকেই, যখন টেস্ট পরীক্ষার আগে ওই টাইমটা থেকে হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকগুলো ঘাটাঘাটি করতাম, উদ্ভাসের কনসেপ্ট বইগুলোও ঘাটাঘাটি করতাম। আবার জয়কলিরও আমার বই ছিল। তো এই 3 ক্যাটাগরি বই আমি পড়তাম, কোশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক, আবার জয়কলির বইও। আর টেক্সট বইকে সবসময় প্রাধান্য দিয়ে পড়ালেখাটা কন্টিনিউ করতাম। এরপর আমাদের 18-19 পর্যন্ত তো কলেজ লাইফটা ছিল, 18 শেষ থেকে 19 সাল পর্যন্ত। 2020 সালের এপ্রিলের 1 তারিখ আমাদের এইচএসসি পরীক্ষার ডেট দেওয়া হয়। বাট ওই টাইমটাতে চলে আসে কোভিড-19, করোনাকালীন সময়টা চলে আসে। আমার যতদূর মনে পড়ে 2020-এর মার্চের 20 বা 22 তারিখ এর মধ্যবর্তী কোনো একটা সময়ে আমাদের কলেজে ডাকা হয়, ডেকে আমাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়। কারণ 1 তারিখ থেকে বোর্ড পরীক্ষা। অ্যাডমিট কার্ডটা নিয়ে আসার একদিন বা 2 দিন পরেই গভর্নমেন্ট থেকে এইচএসসি পরীক্ষাটাকে স্থগিত করে দেওয়া হয় কোভিড-19-এর কারণে। তো এই ছিল আমার স্কুল লাইফ, এই ছিল আমার কলেজ লাইফ। এখন শুরু হলো প্যান্ডামিক, করোনার সময়। এইচএসসি পরীক্ষা স্থগিত করার পর থেকে আমরা সবসময়, আমাদের ব্যাচটা সবসময় থাকতো একটা আতঙ্কে। কিরকম আতঙ্ক? দুনিয়া উল্টে যাক, কয়েকদিন পরেই কলেজ খুলবে, স্কুল প্রতিষ্ঠান খুলবে, তোমাদের ইন্টার পরীক্ষাটা হবে। এই কথাটা আমরা রেগুলারলি শুনতাম। আমরাও বিশ্বাস করতাম, হ্যাঁ সবকিছু ঠিক হলে সবার আগে কিছু হোক আর না হোক ইন্টার পরীক্ষা, এইচএসসি পরীক্ষাটা হবেই হবে। তো এইভাবে হচ্ছে আমরা প্রথমে কয়েকদিন লেখাপড়াটা কন্টিনিউ করলাম। এরপর 1 মাস, 2 মাস, 3 মাস যেতে থাকে, কিন্তু কোভিড-19-এর কোনো অবস্থার কোনো উন্নতি হয় না, আরো অবনতি হচ্ছে। আক্রান্ত হওয়ার, শনাক্ত হওয়ার সংখ্যা, মৃত্যুর সংখ্যা বেড়েই যাচ্ছিল। এইভাবে হচ্ছে আমরা একটা দোটানার মধ্যে পড়ে যাই যে কি করব। তখন আমরা এইচএসসি পড়ালেখা কন্টিনিউ করব নাকি অ্যাডমিশনের লেখাপড়া কন্টিনিউ করব, প্লাস সামনে কোনো পরীক্ষা নাই, সামনে কোনো পড়ালেখার চাপ নাই, ওই মুহূর্তটাতে হচ্ছে লেখাপড়াটাকে কন্টিনিউ করে যাওয়া। কয়দিন পর কি হবে, কয়দিন পরে সব পরীক্ষার রুটিন আবার দেওয়া হবে। একটা দোটানার মধ্যে আমাদের ব্যাচেরই কারোরই কিন্তু ওই টাইমটাতে ঠিক মতন লেখাপড়াটা হচ্ছিল না। বিভিন্ন টাইমে দফায় দফায় বলা হতো যে অমুক তারিখে এইচএসসি নিয়ে ঘোষণা দেওয়া হবে।
তো ওই সব পার্টিকুলার ডেটে আবার বলা হতো কি সামনের অমুক তারিখে আবার নতুন করে ঘোষণা দেওয়া হবে। এরকমই এক ঘোষণা দিতে 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 তখন যে আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর দীপুমণি, তিনি হুট করে একদিন বললেন যে এইচএসসিদের পরীক্ষাটা নেওয়া হবে না, তাদের জেএসসি আর এসএসসির পরীক্ষা দুইটার যেই একটা পার্সেন্টেজ নিয়ে একটা রেজাল্ট দেওয়া হবে। অবশেষে জানুয়ারির 30 তারিখ 2021 সালের, দেখো 2020 সাল থেকে একদম 21 সাল পর্যন্ত আমরা ঘরে বসা, 21 সালের 30 জানুয়ারি একদম কাটা আমার মনে আসছে কারণ আমার জন্মদিনের পরের দিন ছিল এটা। 30 জানুয়ারি আমাদেরকে অটোপাস দেওয়া হয়। অটোপাসের রেজাল্টটা কেমন ছিল? অটোপাসের রেজাল্টটা ছিল জাস্ট গ্রেড দেওয়া, গ্রেড মানে বাংলায় A+, ইংলিশে A, ম্যাথে A+, ফিজিক্সে A+, এভাবে সবার রেজাল্টটা দেওয়া ছিল। তো আমি যখন আমার রেজাল্টটা দেখলাম যে আমার এখনো ইংলিশে A+ আসে নাই। আমি তো জানি আমার এসএসসি তে ইংলিশে A+ নাই। অটোপাসের রেজাল্টটা কিভাবে করবো অত বেশি ভালোভাবে জানতাম না, জাস্ট দেখলাম যে আমার ইংলিশে A+ নাই। মানে প্রায় এসএসসি রেজাল্টটা কাট কপি হলো, মানে গোল্ডেন আসে নাই, A+ আসছে বাট ইংলিশে A+ নাই। তো আমি ওই মুহূর্তটাতে বুঝতে পারতেছিলাম না রেজাল্টটা ভালো হলো নাকি খারাপ হলো, বাট সবাই গণহারে পোস্ট দেওয়া শুরু করলো, আলহামদুলিল্লাহ A+, আলহামদুলিল্লাহ গোল্ডেন, এভাবে পোস্ট দেওয়া শুরু করলো। বাট কয়েকটা জিনিসে খারাপ লাগা শুরু হলো। কিরকম খারাপ লাগাটা শুরু হলো? আসলে ওই যে বললাম না আমি কনফিউজড ছিলাম। কি লেভেলে কনফিউজ ছিলাম? তোমরা এটা জানো যে লেখাপড়া এটা কিন্তু একটা চর্চার বিষয়, চর্চার মধ্যে থাকতে হয়। তুমি যখন এখানে গ্যাপ দিবা অবশ্যই তোমার রেজাল্ট খারাপ আসবে। ইন্টার লাইফটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইম আর খুবই টাফ একটা টাইম। খুব কম সময়ের মধ্যে অনেক বেশি প্রিপারেশন নিয়ে তোমাকে সামনে একটা যুদ্ধের জন্য রেডি থাকতে হয়। অনেকেই কিন্তু এই প্রিপারেশনে নিজেদেরকে হারায় ফেলে। ইন্টারে অনেক স্টুডেন্ট আছে যারা এসএসসিতে গোল্ডেন পাওয়া, এসএসসিতে 1200+ মার্কস পাওয়া, বাট কলেজে এদেরকে খুঁজে পাওয়া যায় না, এরা হারায় যায়, এরা লেখাপড়া ঠিক মতন ক্যারি করতে পারে না। এই সংখ্যাটা কিন্তু তোমরা জানো, যারা ইন্টার লাইফ ফেস করছো তারা এটা জানো। তোমাদের অনেক ফ্রেন্ডকেই দেখবা যে এসএসসিতে খুব ভালো রেজাল্ট ছিল বাট ইন্টার লাইফে ওইভাবে লেখাপড়া করে নাই, তাদের রেজাল্টটা কিন্তু এরকম ভালো আসে না, কলেজ লাইফেও আসে না, মোটামুটি কোনো জায়গাতেই আসে না। তো এই কথাটা কেন বললাম? আমার এক ফ্রেন্ড ছিল যে কলেজে ঠিকমতো পাসও করতে পারতো না। আমি কি বললাম, আমি হাফ ইয়ারলিতে জিপিএ 5 সহ কলেজে সবার মধ্যে ফার্স্ট হই। আমার ওই ফ্রেন্ডটা কিন্তু গোল্ডেন পায়, আমি কিন্তু গোল্ডেন পাই নাই। তার মানে অটোপাসের রেজাল্টটাতে কি ছিল জানো? অটোপাসের রেজাল্টটা ছিল হচ্ছে একটু এরকম, আমি তোমাদের একটা গ্রাফ বুঝাই। দেখো অটোপাসের কাহিনীটা এরকম ঘটে, এটা হচ্ছে আমার প্রিপারেশন, এটা হচ্ছে ওই যে আমার ওই ফ্রেন্ডটার প্রিপারেশন যে কলেজে অতটা ভালো করতো না, ঠিক আছে? এটা হচ্ছে আরেকজনের প্রিপারেশন যার অনেক ভালো একটা রেজাল্ট। বাট ওই যে অটোপাসে তো সবাইকে গ্রেড দিচ্ছে, তাই না? গ্রেড বাংলাতে A+, ইংলিশে হয় A না হয় A+। অটোপাসে সবাইকে একটা জেনারেল রেজাল্টটা দেওয়া হয়, এই রেজাল্টটা হচ্ছে এরকম হয়ে যায়, সবারই প্রায় সেম, একটু কম বেশি থাকে, দেখো সামান্য কম বেশি থাকে বাট প্রায় সেম। বাট রেজাল্টটা কি? অটোপাসটা না দিলে এই যে একটা ভ্যারিয়েশন, অটোপাসের কারণে এই ভ্যারিয়েশনটা কমে যায়, সবাই আসলে একটা সেম ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। এই সেম ক্যাটাগরির কারণে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। তো অটোপাস দেওয়া হয়ে গেল, সবাইকে একটা কমন রেজাল্ট দেওয়া হয়ে গেল, A+ ছড়াছড়ি মনে হয় লাখ ছাড়াই গেছিল A+ সংখ্যা। বাট এখন ইউনিভার্সিটি অ্যাডমিশন কি হবে? তখন আবার আমাদের গভর্নমেন্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে চেষ্টা করা হচ্ছিল সব অ্যাডমিশনের পরীক্ষা একটা পরীক্ষাতে নিয়ে আসা, যেটাকে নাম দেওয়া হবে গুচ্ছ। একদম বুয়েট, ঢাবি, অন্যান্য যত ইউনিভার্সিটি আছে সবাইকে একটা পরীক্ষায় ফেলতে চাচ্ছিল। বাট এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো বললো যে না, আমরা এরকম গুচ্ছে যাব না, আমরা আলাদা থাকবো। এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তখন মানে চবি মানে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এরা কি হয়, এরা আলাদাভাবে পরীক্ষা নেওয়া শুরু করে। আর সব ইউনিভার্সিটি মিলে, আমি এখানে লিখে রাখছি, এই যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে এখানে আলাদা হয়ে যায়। বুয়েটও বললো যে না, তারা আলাদা পরীক্ষা নেবে। বাট বাকি 4টা ইউনিভার্সিটি আছে, সিকে রুয়েট আর কি, চুয়েট, তারা বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা গুচ্ছ নেব, আমরা গুচ্ছ ইঞ্জিনিয়ারিং নামে পরিচিতি লাভ করব। তো এই 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি বিশ্ববিদ্যালয়গুলা গুচ্ছ ভার্সিটিতে গেল, যে জিএসটি, ঠিক আছে? আর বুটেক্সও আলাদা পরীক্ষা। এভিয়েশন এন্ড অ্যারোস্পেস হচ্ছে মাত্র 2 বছর ধরে ওপেন হয়েছে তখন, মানে 19 সালে ফার্স্ট ব্যাচ ছিল, 20 ব্যাচ ছিল সেকেন্ড ব্যাচ, ওইটা তোমরা অনেকে নাও চিনতে পারো বঙ্গবন্ধুর নামে। আর বাকি ছিল হচ্ছে কৃষি পরীক্ষা। এই ছিল দেখো আমাদের অ্যাডমিশনের ক্রাইটেরিয়া। এই যে 4টা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সব ভার্সিটি, এরপর বুয়েট, বুটেক্স, এগুলা, এখানে মনে হয় এমএসটি, বিউপি এগুলা ছিল,
ওইখানে আমি পরীক্ষা দিই নাই, দেখে লিখি নাই। আর এই হচ্ছে গুচ্ছ ইঞ্জিনিয়ারিং, আর এই হচ্ছে কৃষি ছিল, যদিও আমি এগুলাতে পরীক্ষা দিই নাই, কৃষি এগুলাতে পরীক্ষা দিই নাই, আমি বলতেছি পরে। তো এই ছিল হচ্ছে ভার্সিটিগুলোর অবস্থা। এখন এ প্লাস তো পাইলো লাখ লাখ। এখন গুচ্ছ ইঞ্জিনিয়ারিংরা তারা বললো যে তারা এত স্টুডেন্টকে তো পরীক্ষা দিতে পারবে না, কারণ টিচারদের কাছে তো কোনো এভিডেন্স নাই যে কারা অনেক ভালো যে তাদেরকে তারা অ্যালাউ করবে। বিষয়টা হচ্ছে যে এ প্লাস ফিজিক্সে এ প্লাস কয়জন, দেখা গেল যে ফিজিক্সে এ প্লাস পাইছে হচ্ছে ধরো 1.5 লাখ। কতজন? 1.5 লাখ। এখন 1.5 লাখেরই ফিজিক্সের রেজাল্ট দেখা হচ্ছে এ প্লাস, বাট কে বেশি কে কম এটা তো টিচারদের কাছেই নাই। টিচাররা কিভাবে আইডেন্টিফাই করবে যে কারা এখানে পরীক্ষা দিতে পারবে কি পারবে না? এখন এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা ছিল এই অটো পাসের কারণে। ইউনিভার্সিটি অ্যাডমিশনগুলো কাদেরকে এলিজিবল করবে আর কাদেরকে এলিজিবল করবে না। তো সবার আগে অ্যাডমিশন পরীক্ষা শুরু হয় মেডিকেল পরীক্ষার মাধ্যমে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট একদম সবার আগে, তাই না? মেডিকেল অ্যাডমিশন টেস্টটা আমার যতটুকু মনে পড়ে 2021-এর এপ্রিলের দিকে হয়েছিল, মোস্ট প্রবাবলি এপ্রিল বা মার্চ মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা হয়। বাট এখানে কথা আছে, ওই টাইমে করোনা খুব মারাত্মক লেভেলে সেকেন্ড ওয়েভ চলতেছিল, আবার বেড়ে গেছিল করোনা। তখন এই পরীক্ষাটা পেছানোর একটা কথা ছিল, সম্ভাবনা ছিল মানে 2-3 দিন বাকি আছে, এখনো আর কি আমরা বসে আছি যে মেডিকেল পরীক্ষা পিছিয়ে পারে। বলে রাখি আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, তোমরা জানো যেহেতু আমি কলেজ লাইফে ইঞ্জিনিয়ারিং বইগুলো পড়তাম, আমার প্রিপারেশন ছিল ইঞ্জিনিয়ারিং বেস। তো মেডিকেল পরীক্ষাটা পিছানোর কথা থাকলেও জোর করে হলেও মেডিকেল পরীক্ষাটা ওই টাইমে হয়। আর মেডিকেল পরীক্ষাটা হওয়ার পর মেডিকেলের রেজাল্টও দিয়ে দেয়, এরপর করোনার কারণে আবার সব অ্যাডমিশন পরীক্ষা স্থগিত হয়ে যায়। মেডিকেলের পর তো ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এগুলোরও পরীক্ষা হওয়ার কথা ছিল, ডেট মনে হয় ঢাকা ইউনিভার্সিটি দিছিল, বাট করোনার কারণে আবার সব স্থগিত হয়ে যায়। তো এখানে কিন্তু অলরেডি একটা অ্যাডমিশন শেষ, এখানে কয়েক দল টিকে গেছে, অনেকজন টিকে নাই। এরপর কিন্তু আবার 6 থেকে 7 মাস গ্যাপ ছিল মেডিকেল পরীক্ষার পর করোনার কারণে। এর মধ্যে কিন্তু বাকি অ্যাডমিশন পরীক্ষা সব বাকি। এখানে বলে রাখি, যারা এখানে টিকে নাই ওদের কাছে কিন্তু যথেষ্ট টাইম ছিল, ওরা আবার প্রিপেয়ার নেবে, স্পেশালি কোনগুলোর কারণে ওই যে কেউ চাইলে এখান থেকে আবার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাও নিয়ে নিতে পারে। 6-7 মাস এনাফ টাইম। ঢাকা ইউনিভার্সিটি তো কোনো কথাই নাই প্রিপারেশন নেওয়ার জন্য। এই ছিল হচ্ছে প্রথম অ্যাডমিশন, যেটা ছিল আমার বাইরে, প্রিপারেশনের বাইরে। তো মেডিকেল পরীক্ষা শখের বসেই দিয়েছিলাম, টিকি নাই, জানোই তো কত টাফ হয় পরীক্ষাটা। এরপর শুরু হবে আমাদের অ্যাডমিশন 2.0। অ্যাডমিশন 2.0 ছিল সব থেকে ট্রমাটিক একটা টাইম আমার জন্যে। কেন জানো? সবার আগে পল্টি নিল হচ্ছে এইটা, গুচ্ছ ইঞ্জিনিয়ারিং সবার আগে পল্টি নিল। কি পল্টি নিল? তারা তো সবাইকে পরীক্ষা দিতে পারবে না, তারা নতুন নিয়ম বানালো যে ওই টাইমটাতে স্টুডেন্ট ছাঁটাই করার জন্য, মানে কাদেরকে পরীক্ষা দিতে দেবে, তারা বললো যে তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এই 4টা সাবজেক্টে প্রত্যেকটাতে কত করে জিপিএ 5 করে, 20-এর মধ্যে 20 যারা তারাই অ্যাপ্লাই করতে পারবে। যাদের যে কোনো একটাতে এ প্লাস মিস তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আমার কিসে মিস জানি, এ প্লাস কিসে জানি মিস, ইংলিশে এ প্লাসটা মিস। তার মানে দেখো আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের 3টা বড় বড় জায়গা, কুয়েট, রুয়েট, চুয়েট, ওইখানেই শেষ। বুঝতে পারতেছো? কুয়েট, রুয়েট, চুয়েট কিন্তু ওইখানেই আমার শেষ। আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে কিন্তু মানে কি বলবো, যদি পার্সেন্টেজ করি 75% আমার শেষ দখলের বাহিরে। আচ্ছা, এরপরে তার কিছুদিন পরই পোল্ট্রিটা খেলা হচ্ছে বুটেক্স। তারা তো আবার অন্য লেভেলের ছিল, এভাবে বলবো আমি। তারা অন্য লেভেলের কেন ছিল? তারা প্রথমে বলে নাই যে ইংলিশে এ প্লাস না থাকলে আবেদন করা যাবে না, তারা বলছে না তোমরা সবাই আবেদন করো, যাদের মন চায় আবেদন করো, তারপর আমরা একটা এলিজিবল লিস্ট দেবো, এখানে তোমরা টাকা দিবা, 1000 টাকা দিবা, এরপর হচ্ছে আমরা এলিজিবল লিস্ট দেবো, যারা যারা লিস্টে থাকবে তারা তো পরীক্ষা দিবা, আর যারা যারা লিস্টে থাকবে না তাদেরকে আমরা 200 টাকা মাইনাস করে 800 টাকা ফেরত দেবো। আমি এই বিজনেস, এই ধান্দাবাজি বিজনেসটা আমি বুঝলাম না। আরে ভাই তুই তোমরা 200 টাকা কেন কাটবে? আমি অনেক ক্ষিপ্ত, আমি ওইটা অনেক খেপছিলাম, সত্যি কথা। আমি এখন এভাবে বলতেছি ডিরেক্টলি। আচ্ছা আমাকে বলো, একটা ইউনিভার্সিটি তারা প্রোগ্রামিং এর মাধ্যমে বা সফটওয়্যার বা যাই হোক ওয়েবসাইটের মাধ্যমে স্টুডেন্ট ছাঁটাই করতেছে, তাই না? তারা কি করছে জানো? আমি বলি, তারা করছিল কি, যারা ইংলিশে এ প্লাস মিস ছিল, মানে ইংলিশে এ প্লাসটা পায় নাই, তাদেরকে বাদ দিয়ে বাকি সবাইকে অ্যালাউ করছে। বুঝতে পারছো? আমার যত ফ্রেন্ড ছিল যারা বুটেক্সে এলিজিবল হয়েছিল পরীক্ষার জন্য, ওদের সবার ইংলিশে এ প্লাস ছিল। যাদের ইংলিশে এ প্লাস ছিল না, যেমন আমি সহ আরো কয়েকজন যারা ছিল, তারাই বুটেক্সে পরীক্ষা দিতে পারে নাই। আবার কি প্রাথমিক আবেদনে ঠিকই 1000 টাকা রাখছে, 1000 টাকা। আর এই যে তুমি পরীক্ষা দিতে পারবা নাকি পারবা না,
এটা তারা ডিসিশন দিছে আর তারা তোমাকে পরে 800 টাকা ব্যাক দিচ্ছে। আমার কথা হচ্ছে একটা স্টুডেন্টের 200 টাকা কেন হুদাই কেন রাখবে তারা? এরকম কতগুলো স্টুডেন্টের টাকা মারছে বলো? এত টাকা খরচ হচ্ছে তাদের, এই যে তুমি পরীক্ষা দিতে পারবা নাকি পারবা না, তোমার থেকে 200 টাকা রাখবো আমি? যাই হোক, এটা খুবই খেপছিলাম আমি তখন। একে তো আমি পরীক্ষায় দিতে পারতেছি না, তার উপর 200 টাকা কেটে দিচ্ছে। তো তোমরা একটা জিনিস একটু খেয়াল করো, আমার জন্য কি হয়ে গেছিল। আমার জন্য দেখো, আমি তো মেডিকেল পরীক্ষা দিই নাই 6-7 মাস আগে, সরি দিছিলাম ভালোভাবে, তো ওইভাবে প্রিপারেশন নিয়ে আমি ঠিকই নাই। আমার জন্য এটা বাদ। এরপর আমার মেন টার্গেট ইঞ্জিনিয়ারিং। আমি কি করলাম, আমি সিকে রুয়েট চুয়েট এগুলাতে, সিকে রুয়েট এগুলাতে যোগ্যই না। সোজা কথা, আমি যোগ্য না। বুঝো, কথাটা অনেক ভারী। পরীক্ষা আবেদন করার জন্য আমি যোগ্য না। তার সাথে সাথে হয়ে গেল কি, বুটেক্সে আমি আবেদন করার জন্য যোগ্য না। আমার 200 টাকা খেয়ে দিচ্ছে, সত্যি খেয়ে দিচ্ছে তারা। আমি 200 টাকা ছাড়বো না তো হোক। আচ্ছা, তো এখন আমি কথাগুলো হাসতে হাসতে বলতেছি, ওইটা আমি অনেক ফ্রাস্ট্রেটেড ছিল। তুমি চিন্তা করো, একটা স্টুডেন্টের কাছে যখন এই ঘটনাগুলো ঘটবে। আমি কলেজে অনেক চেষ্টা করছি রেজাল্টটা ভালো রাখার, আমার ইন্টার পরীক্ষা হয় নাই। অটোপাসের কারণে হচ্ছে আমার এই জিনিসগুলো ফেস করা হচ্ছে। বুঝো জিনিসগুলো কিভাবে গেছে। জিনিসটা এমনও না যে একদিনে হয়েছে, এক একদিন এক একটা নিউজ পেতাম, আর এক একদিন আমি এক এক রকম ট্রমার মধ্যে ঢুকতাম। আমার কাছে আর কি আছে অপশন বলো? আমার মাইন্ডে সবসময় এই জিনিসগুলো ঘুরপাক খেত। দেখো, কেউ তো মেডিকেলে চান্স পেয়ে পড়া শুরু করে দিচ্ছে, কেউ কেউ তো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এক সেমিস্টার শেষও করে ফেলছে। আর আমার কি ছিল, আমার ছিল আবেদনের অযোগ্যতা, মানে আমার যোগ্যতাই নাই আবেদন করার ওইসব ইউনিভার্সিটিতে। বুঝো, ওই টাইমটাতে আমি প্রচুর আইডেন্টিটি ক্রাইসিসে পড়তাম। আমার মতন অনেকেই যারা মিডল ক্লাস ফ্যামিলির, আমাদের ওইরকম সামর্থ্য নাই, তখন ছিল না যে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো। আমরা কি 6-7 মাস ঘরে বসে থাকতাম, একটা সেমিস্টার তো শেষ করে ফেলতে পারতাম, তখন ওই অ্যাবিলিটি ছিল না। আমাদের অপশনই ছিল পাবলিক ইউনিভার্সিটিতেই আমাদের লাস্ট অপশন, না হলে আমাদের ন্যাশনালে পড়তে হবে। বাট আমি আবেদনই করতে পারতেছি না। মন চাচ্ছিল যে ইন্টারে লেখাপড়া না করে আমার 2 বছর হচ্ছে কামলা খাটা উচিত ছিল, তাও অ্যাটলিস্ট আমি ওই টাইম থেকে ইনকাম শুরু করতে পারতাম। আচ্ছা, যাই হোক, এগুলো আসে। এরপরে আমার অ্যাডমিশন তাহলে কি ছিল, তাহলে কি আমি অ্যাডমিশন পরীক্ষা কি মানে করলামটা কি? তো আমার কাছে অ্যাডমিশনের খালি একটা না 2টা অপশন ছিল, 3টা হয়ে গেছিল আসলে। 1 নাম্বার ছিল একদম আশার বাণী, যেটা একদম শুরু থেকে সবার স্বপ্ন, যেটা সেই আশার বাণী ছিল হচ্ছে বুয়েট। বুয়েট একমাত্র ছিল যারা স্টুডেন্ট বাছাই করার জন্য চিন্তা করলো, যে আমাদের টাইম থেকে শুরু করলো যে প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে তারা রিটেন পরীক্ষার জন্য যোগ্যতা মানে বাছাই করবে, মানে স্টুডেন্ট বাছাই করবে। তারা বললো আচ্ছা, প্রিলি পরীক্ষা কারা দিতে পারবে, যারা এসএসসি পরীক্ষাতে, যেহেতু বললাম মার্কস নাই, অটোপাসের কারণে গ্রেড আছে, কারো মার্কস নাই, তারা বললো যে এসএসসি পরীক্ষাতে যে তোমার জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ না, জেনারেল ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই তিনটাতে হচ্ছে মিলায় যাদের 270 প্লাস নাম্বার, 100 মার্কের পরীক্ষা না এসএসসিতে, যাদের এই 270 প্লাস নাম্বার মানে 270 থেকে আর কি শুরু, তারা বুয়েটে আবেদন করতে পারবে। তো আমার এখানে, আমার তো ইংলিশে এ প্লাসটা মিস ছিল, বাট আমার বাকি মার্কসগুলো 95%-এরও বেশি ছিল, বা মানে বোর্ড পরীক্ষা যেরকম নাম্বার হয় 98-97 এরকম নাম্বারগুলোই ছিল। তো এখানে খুব ইজিলি আমি কি করতে পারি, আবেদন করতে পারি। তো আমার তখন পুরো ফোকাস ছিল বুয়েট কেন্দ্রিক, যেহেতু আমার কাছে আর কোনো অপশন নাই, কোনো ইঞ্জিনিয়ারিং এর কোনো অপশন নাই যে আচ্ছা বুয়েট মিস হয়ে গেল, আমি অ্যাটলিস্ট কুয়েটে চুয়েটে রুয়েটে আলাদাভাবে পরীক্ষা দিয়ে অ্যাডমিশন দিতে পারবো, এটা আমি করতে পারতেছি না, বুটেক্স আমাকে নিচ্ছে না। তো আমার কাছে তখন একমাত্র অপশন ছিল হচ্ছে বুয়েট আর ঢাকা ইউনিভার্সিটি, বাট সব ফোকাসটা ছিল আমার বুয়েটের উপর। তো বুয়েট তারা প্রিলিমিনারি পরীক্ষার ডেটটা দেয় 2021-এর অক্টোবরের 20 তারিখের পর, মনে হয় 20 আর 21 তারিখ ছিল, 2 দিন ধরে তারা প্রিলিমিনারি পরীক্ষাটা নেয়। আর এই অক্টোবরের মধ্যেই অক্টোবরের 1 তারিখটা ছিল, অক্টোবরের 1 তারিখটা একটু চেঞ্জ হইতে পারে, ঠিক আছে, অত তো ভালো করে মনে আসতেছে না। তো যাই হোক, মানে এই 10-12 দিন ব্যবধান বা 10 থেকে 15 দিন ব্যবধান, হ্যাঁ, তার আগে ছিল হচ্ছে ডিউর পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা। তো আমার যেহেতু অল ফোকাস ছিল বুয়েটে সামহাও প্রিলিমিনারি টিকার পরে সামহাও রিটেনটা টিকতে হবে, যেন বুয়েটে টিকে যায় অ্যাটলিস্ট। তো আমার ফোকাসে ঢাকা ইউনিভার্সিটি ওরকম ছিল না। এই কারণে আমার যেহেতু আগে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাটা হয়, আমি ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউর জন্য খুব বেশি যে প্রিপারেশন নিছিলাম এমনটা না, জাস্ট হচ্ছে কি ম্যাথ ফিজিক্সটা পারতাম একটু মোটামুটি ভালো করে, কেমিস্ট্রিতে আমার ছোট থেকে মানে ক্লাস 9-10 থেকে আমার একটু ল্যাকিংস কাজ করতো, আর বায়োলজি তো বাদ দেই, সাইডে রাখি।
তো এই অবস্থানে আমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা দিই, তো ঢাকা ইউনিভার্সিটির একটা রেজাল্ট হয়। বাট তার আগে আরেকটা জায়গায় পরীক্ষাটা দিই, ওইটা হচ্ছে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস। এই যে এইটা, এই যে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস। তো এই বুয়েট পরীক্ষার আগে আবার এই জায়গাটাতে পরীক্ষাটা দিই। এইটা ছিল আমার প্রথম অ্যাডমিশনের চান্স পাওয়া। ওইটাতে পরীক্ষাটা দিই, ওইখানে আমি টিকি। ওইটা টিকার কয়দিন পরে হচ্ছে তোমার হচ্ছে এই ঢাকা ইউনিভার্সিটির বুয়েটের পরীক্ষাটা হয়। তো ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টটা দেয়, ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টটা দেওয়ার পরে বুয়েট প্রিলিমিনারি রেজাল্টটা দেয়। বুয়েট প্রিলিমিনারি রেজাল্টটা না আগে বুয়েট প্রিলি রেজাল্টটা দেয়, এরপর ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টটা দেয়। ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিরিয়াল আসে, তখন অ্যাটলিস্ট আমি একটা শান্তি পাইলাম যে আমি আমার কলেজের স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার এরকম মেরিট পজিশন আসছে, এটা দিয়ে আমি কি করতে পারবো। খুব ভালো রেজাল্ট আসে নাই, আমার মেরিট পজিশন অনেক পেছনে ছিল, অনেক পেছনে ছিল। তো তাও স্যার বললো যে হ্যাঁ এটা দিয়ে এরকম এই এই সাবজেক্টগুলো তুমি পাবা। তো আমাদের টাইমে আবার আরেকটা সমস্যা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি, ওই যে মেডিকেল পরীক্ষা 6-7 মাস যে আগে হইলো, যারাও মেডিকেলের টিকে নাই, আমার অনেক ফ্রেন্ড মেডিকেলের প্রতি ডেডিকেটেড ছিল, বাট মেডিকেলের টিকে নাই, ওরা ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছে, সমানে ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশনটা নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ভালো পজিশন গেইন করছে। আর আমরা শুরু থেকেই ছিলাম না দুনিয়া উল্টায় যাক, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেব। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আর ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা যখন এক করে দিয়ে দিচ্ছে, তখন আমরা ঢাকা ইউনিভার্সিটির ফোকাসটা সরাই শুধু ইঞ্জিনিয়ারিং ফোকাস রাখছি। এরপর ঢাকা ইউনিভার্সিটিতে অত ভালো পারফরমেন্স করতে পারি নাই। আচ্ছা যাই হোক, তারপর আমি বুয়েট প্রিলি পরীক্ষাটা টিকি। বুয়েট প্রিলিতে টিকার পর আমি রিটেন পরীক্ষাটা দিই। বুয়েট রিটেন পরীক্ষাটা আমি ভালোই দিচ্ছিলাম, বাট আমি রিটেনে টিকি নাই। আমার মনে পড়ে 40টা প্রশ্ন আসছিল, আমি যদি একটু এখানে লিখি, যেহেতু বলতেছি এই কথাটা একটু লিখি। বুয়েট আমাদের টাইমে রিটেন পরীক্ষাটাতে হচ্ছে প্রিলির পরে 400 মার্কের পরীক্ষা করে 2 ঘন্টা। তো ম্যাথ প্রশ্ন হবে হচ্ছে 14টা, তোমার ফিজিক্স প্রশ্ন হবে 13টা, কেমিস্ট্রি প্রশ্ন ছিল হচ্ছে 13টা। আমাদের প্রশ্নটা ছিল তো 20-21-এর। আমি এখনো যখন 20-21-এর প্রশ্ন দেখি স্টুডেন্ট পড়ানোর সময়, আমার খুব আফসোস লাগে যে এই প্রশ্নগুলো আসছে, আমি এই প্রশ্নগুলো অ্যান্সার করে আসছি, তারপর আমি বইটা টিকি নাই, খারাপ লাগে। আমি একটু বলি না টিকারও কারণ আছে। ম্যাথ 14টা প্রশ্ন আসছিল, 14টা প্রশ্নের মধ্যে আমি একটা না 12টা ম্যাথ অ্যান্সার করছিলাম বুয়েটে। তোমরা এখনো দেখতে পারবা খুব হার্ড প্রশ্ন হয় নাই তখন। ফিজিক্স 13টা প্রশ্নের মধ্যে আমি মোস্ট প্রবাবলি 10টা থেকে 11টা প্রশ্ন অ্যান্সার করে ফেলছিলাম একটা না। তোমরা দেখো 14 আর 13 মিলে কত হয় 27টা প্রশ্নের মধ্যে আমি প্রায় অ্যারাউন্ড 23-24টা প্রশ্ন, কয়টা হয় 12-23টা, হ্যাঁ 24টা প্রশ্ন হয়, না 23টা প্রশ্ন হয়। 27টা প্রশ্নের মধ্যে 23টা প্রশ্ন আমি অ্যান্সার করে ফেলছি, তার মানে আমি খুব টপ লেভেলে একটা পারফরমেন্স দিচ্ছিলাম। আমি ধরাটা খেয়ে হচ্ছে কেমিস্ট্রিতে, যে আমার কেমিস্ট্রি উইকনেস ছিল আগেই বললাম। কেমিস্ট্রিতে ওই দিন আমার আরো কি যে হইলো, আমি কেমিস্ট্রি মনে হয় 4টা মতন অ্যান্সার করছিলাম, 4টার পর আমি অ্যান্সার করতে পারতেছিলাম না। ওভারঅল হচ্ছে আমি 40টার মধ্যে এই 27 থেকে 28 বা 29 এই কয়টা বইটা প্রশ্ন অ্যান্সার করে আসছিলাম। তারপর একটা আশা ছিল যে চান্স হয়ে যেতে পারে, কোয়েশ্চেন অ্যানালাইসিস বা কত পেলে চান্স হয়, এটা একটা এক্সপেকটেশন ছিল। বাট আলটিমেটলি কয়দিন পরে যখন রাত 12টার দিকে রেজাল্ট দেয়, আমাদের রেজাল্ট দিয়েছিল গভীর রাতে, পরে দেখি যে নাই, ওইখানে ওয়েটিং লিস্টেও নাম নাই, মেরিট লিস্টেও নাম নাই, কোথাও নাম নাই। ওইটা ছিল খুবই হার্ট ব্রেকিং একটা কাহিনী। ওইখানে আসলে আমি আর সরকারকে দোষ দিচ্ছিলাম না, কারণ আলটিমেটলি আমার একটা ইচ্ছে ছিল যে বুয়েটে পড়বো। তা বুয়েটে তো পরীক্ষা ঠিকই দিতে পারলাম, বাট টিকলাম না। বাট এটা একটা আফসোস ছিল যে অ্যাটলিস্ট অন্য কোনো ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে তো অ্যাটলিস্ট পরীক্ষায় তো বসতে পারতাম, টিকি না টিকি পরের কথা, পরীক্ষা অ্যাটলিস্ট বসতে পারতাম, পরীক্ষাটা দিতাম না, ওইগুলোও করতে পারি নাই, বুটেক্সও পরীক্ষা দিতে পারি নাই। পরে আলটিমেটলি যেহেতু আর কোনো অপশন নাই, আমি তারপর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। এখন তোমরা বলতে পারো ভাইয়া গুচ্ছ পরীক্ষা তো দিলেন না। গুচ্ছ পরীক্ষা আমাদের টাইমে প্রথম হয় না, এমন হজবরল অবস্থা ছিল, এত পরে পরে ডিসিশন, একটা ডিসিশন দেয় ফর্ম ছাড়া হবে, কবে ছাড়া হবে এই ডিসিশন দেয় আরো 1 মাস পর। তারপর পরীক্ষার পর রেজাল্ট দেওয়ার পরে এরপর পোলাপন বুঝাই না যে পাস কত ফেল কত, ওইখানে পাস ফেল ছিল না, সবাইকে একটা মার্কস ধরাই দিছে। তো এইসব কাহিনীর কারণে আগে থেকেই যখন দেখতেছি তারা অনেক ডিলে করতেছিল, পরে আমি গুচ্ছ ভার্সিটিতে আর করি নাই, আবেদন করি নাই, টাকা বাঁচেছিলাম। আচ্ছা, আর একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে তো দিলাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার বোন পড়তো, গ্রাজুয়েশন কমপ্লিট করছে। তো সে ওইখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর সে একটু ফেড আপ, প্রশাসন নিয়ে একটু ফেড আপ ছিল। তো সে বলছিল যে তুই দরকার হলে ন্যাশনালে পড়, জাহাঙ্গীরনগরে তোর পড়ার দরকার নাই, হ্যান হাবি যাবি। পরে আমিও আর এখানে এই আবেদন করার পর পরীক্ষা দিতে যাইনি। এই ছিল হচ্ছে আমার অ্যাডমিশন কাহিনী। এখন মেন কথা, এই যে আমার যে আফসোসটা, আমি কুয়েট সিকে রুয়েট যেটা বুটেক্স, এইগুলোতে যে আবেদন করতে পারি নাই, ডিরেক্ট আসছে যোগ্য না, কেন আসছে বলো তো? তারপর আমার সাথে আমার ক্লাসের অনেক স্টুডেন্ট যথেষ্ট মেধাবী, ম্যাথ পারে, ফিজিক্স পারে, কেমিস্ট্রি পারে,
আমার থেকে অনেক বেশি ভালো পারে, বাট ওরা বুয়েটেও পরীক্ষা দিতে পারে নাই, জাস্ট এসএসসির নাম্বারটা কম হওয়ার কারণে। এটা কেউ জানতো এসএসসির ওই নাম্বারটা বুয়েট পরীক্ষার অ্যাপ্লাইয়ের সময় কাজে লাগবে? এখন বলো তো এই যে এই আফসোসগুলা বা এই জিনিসগুলা কেন হচ্ছে? এই সব কিছুর মূল কারণ ছিল অটোপাস। অটোপাসে কারাদের বেনিফিট হয় এটা তো তোমরা বুঝতে পারছো। এত ভেঙে ভেঙে বললে তো হবে না, বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট। অটোপাসে এই যে এরা এরা সত্যি কথা বাংলা ভাষা বলি মারা খায়, বেনিফিটেড হয় হচ্ছে এই ক্যাটাগরির মানুষরা, এরাই তখন রাজত্ব করে। এখন তোমরা বলো যারা এখন অটোপাস চাও এইচএসসি 24-এ যারা অটোপাস চাও, এটা তো দেবে না, সরকার তো রুটিন দিয়ে দিচ্ছে, তারা আসলে এই ক্যাটাগরি, বুঝছো? এরা কি বলবো, আর এরা সত্যি কথা অনেক বৈষম্যের শিকার হয় বা হবে। আর তখন ইউনিভার্সিটির আবেদনের ক্ষেত্রে ইউনিভার্সিটিদেরকে যে আমি একটু ব্লেম দিলাম যে আমার টাকা মেরে দিচ্ছে, আবেদন করতে পারি না কেন, ক্ষিপ্ত, বাট তাদের হাতে কিছু করার নাই, তাদের কাছে ডকুমেন্ট নাই কাদেরকে অ্যাপ্লাই করতে দেবে কাদেরকে অ্যাপ্লাই করতে দিবে না। এই কারণে আর কি বললাম যে অটোপাস খুবই বাজে একটা জিনিস। আমরা যখন স্টুডেন্টকে বলি যে এইচএসসি 20, স্টুডেন্ট যখন বলে আরে ভাইয়া আপনি তো অটোপাস, কি মজার, পরীক্ষা দেন নাই, মজাটা আসলে কোন জায়গায় ওইটা তো আমরা বুঝতে পারতেছি হারে হারে, তাই না? এই ছিল হচ্ছে আসলে রিয়ালিটি, অটোপাস হলে কি কি হয়। আমার থেকেও খারাপ অবস্থা কারো না কারো হয়েছে, বুঝতে পারছো? তার থেকে যখন শুনবা তখন আরো ঘৃণা জন্মাবে অটোপাসের প্রতি। এখন জানি না এটা তোমাদের কারো মোটিভেশনে কাজ করতেছে কিনা, অটোপাস দেওয়াটা আসলে ঠিক নাকি ঠিক না, বাট আসলে আমি এটা যদি সামহাও যদি পারতাম অটোপাসটাকে টাইম মেশিনে যে চেঞ্জ করে দিতাম যদি গভর্নমেন্ট হতাম। আর আমি জানি না গভর্নমেন্টের কেন তখন অটোপাসটা দিতেই হইলো, কেন দিতে হইলো ভাই? পরীক্ষা একটা নিতে পারতো সামহাও কোনো না কোনো ভাবে। 2-1 বছর গ্যাপ পড়ছে, 1 বছর তো ঠিকই গ্যাপ পড়ছে না, পরে পরীক্ষাটা নিতেই পারতো। এইচএসসি পরীক্ষা নিতে কতদিন লাগতো? 1 মাস টাইম দিত, 1 মাস টাইম না 10 দিন টাইম দিত, তোমরা আবার প্রিপারেশন নাও, তোমাদের তারপর 20 দিনের মধ্যে পরীক্ষা শেষ করে ফেলতো, 1 মাসের মধ্যে রেজাল্ট দিতে পারে না। আচ্ছা গভর্নমেন্টের 2 মাস পরে রেজাল্ট দিত না, করে নাই, তারা দিছে অটোপাস।